80 দশকের আগের থেকেই বালাসাহেব ঠাকরে ভারতীয় রাজনীতিতে এক ভয়ঙ্কর স্ফুলিঙ্গ তৈরি করেছিলেন। বাল গঙ্গাধর তিলক এক অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে টকবক করে ফুটিয়ে তুলেছিলেন। শিবসেনাকে তখন অলরেডি অতি উগ্র দক্ষিণপন্থী একটি প্রাদেশিক রাজনৈতিক দল বলে দেখে দেওয়া হয়েছে, যে শিবসেনা গিয়ে তারা প্রথম হচ্ছে হাতুড়িটা গিয়ে মেরেছিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন আইন আদালত হয় দেশের সংবাদ মাধ্যমের সামনে, যখন বালাসাহেব ঠাকরেকে জিজ্ঞেস করা হয় তখন বলে আমি একজন শিব সৈনিক। রাজ ঠাকরের রাজনীতি হচ্ছে একেধারে হচ্ছে মারাঠি জাতীয়তাবাদের রাজনীতি, তার নিশানায় বরাবরই হচ্ছে উত্তর ভারতীয়রা যারা হচ্ছে মহারাষ্ট্রের আম মারাঠি। মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে আজ আলোচনা করব আপনাদের, একদম ডিপ রুটে যাওয়ারই চেষ্টা করব। সময়ের সীমাবদ্ধতা থাকলেও এই কাজটি করতেই হবে, তার কারণ ভারতীয় রাজনীতিতে চিরকাল একটা বাইনারি বরাবর বিরাজ করছে। 1947 পর 1952 সালে প্রথম নির্বাচন থেকে, তখন নির্বাচনটা কী ছিল, পুরোটা কংগ্রেস সেন্ট্রিক, অর্থাৎ কংগ্রেস এককভাবে দেশের রাজনীতি শাসন করে এবং তার বিপরীতে হয়ে দাঁড়িয়ে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ টিম টিম করে তার প্রদীপ চিহ্ন জ্বলতে থাকে। আর কমিউনিস্টরা রয়েছে। কমিউনিস্টরা আজ সংসদীয় রাজনীতির বাস্তবিকতায় হয়তো সেভাবে তাদের উপস্থিতি নেই, কিন্তু 52-57 অনওয়ার্ডস ভারতীয় রাজনীতি একটা বৃহৎ পরিসরে যখন লাভ করেছিল তখন কমিউনিস্টদের একটা উল্লেখযোগ্য পরিস্থিতি ছিল। তারপর 80 দশক থেকে ভারতীয় রাজনীতিতে একটা অন্য রকমের গতি আসতে থাকে, সেটি হচ্ছে আঞ্চলিক দলগুলো। আঞ্চলিক দলের রাজনীতি বলতে গেলে প্রথম আমি ডিএমকের কথাটাই বলবো। ডিএমকে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এবং এআইডিএমকে যা ভেঙে পরবর্তীকালে তৈরি হয়, এই আন্দোলনটা তৈরি হয়েছিল আন্নাদুরাই আন্দোলনের থেকে। সেখানে ত্রিভাষা সূত্র, যেটাকে স্বাধীন ভারতবর্ষে অবলম্বন করা হয়েছিল, ত্রিভাষা সূত্রের মধ্যে অবশ্যই মাতৃভাষার কথা সর্বাগ্রে আসে এবং ইংরেজি সেটাও একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি একটি অফিসিয়াল এবং লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটাকে বলা হয়। কিন্তু এতে প্রবল আপত্তি জানায় দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো। তারা বিপদ বুঝতে পারেন, তার কারণ হচ্ছে ভারতে উত্তরপ্রদেশের যে আসন সংখ্যা বা গোবলয়ের যে আসন সংখ্যা, সে আসন সংখ্যা এতটাই যে যেখানে প্রশাসনিক পদে সে প্রধানমন্ত্রী হোক বা উল্লেখযোগ্য ক্ষেত্রে রাষ্ট্রপতি হোক, বিভিন্ন ক্ষেত্রগুলোতে যেগুলো ভারতবর্ষের প্রধান রাষ্ট্রের চালিকা শক্তি হিসাবে কাজ করে, সেখানে গোবলয়ের রাজনীতিবিদরাই হয়তো সেটা হবেন। এই কারণে হয়তো হিন্দিটাকে তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। মূলত এমনই এটার উগ্র রূপ ধারণ করেছিল আন্নাদুরাই আন্দোলন, গোটা তামিলনাড়ু জ্বলেছিল। তারপর সেখানে দ্বিভাষা নীতি হিসাবেই চালু হয় এবং সেটাই চলছে। এবং মাঝে মধ্যে কেউ এই নিয়ে বেফাস বললে কেন তারা হিন্দি শিখবেন না, কেন তারা এই করবেন না, ব্যাস তার রাজনৈতিক আর কোনো রকম করার জায়গা থাকবে বলে কেউ এটা মনে করেন না। এবং সবচেয়ে বড় কথা, তিনি বলা যেতে পারেন নির্বাসনে যেতে পারেন। সাম্প্রতিক উদাহরণ বলবো, বিজেপির একজন সভাপতি ছিলেন 2024 নির্বাচনের আগে এবং তিনি একজন দুদে আইপিএস অফিসার, চমৎকার হিন্দি বলেন এবং তিনি হিন্দি বলয়েও চাকরি করেছেন, কিন্তু তার আর কিন্তু রাজনৈতিক গতি সেভাবে বৃদ্ধি পেল না। তিনি সভাপতির পদ থেকে সরে যেতে হলো, কারণ তিনি হিন্দির হয়েও কিছু কথা বলতেন। এমনটাই অবস্থান দক্ষিণ ভারতের। ঠিক তেমনভাবে 80 দশকের আগের থেকেই বালাসাহেব ঠাকরে ভারতীয় রাজনীতিতে এক ভয়ঙ্কর স্ফুলিঙ্গ তৈরি করেছিলেন। বালাসাহেব ঠাকরের রাজনৈতিক জীবনে আসার আগে তার জীবনটা ভেরি ইন্টারেস্টিং। মারাঠি জাতীয়তাবাদকে অবলম্বন করেছিলেন তার বাবা প্রভুদান ঠাকরে। তিনি একদিকে স্বাধীনতার সংগ্রাম, অন্যদিকে মারাঠি জাতীয়তাবাদ। এই মারাঠি জাতীয়তাবাদটা ঠিক কী, এটার একটা অদ্ভুত কিন্তু একটা মিশেল আছে। একদিকে তারা প্রবল হিন্দুত্ববাদী, ছত্রপতি শিবাজি হিন্দু রাজা ছিলেন এটাই তারা বিশ্বাস করেন এবং আওরঙ্গজেবের বিরুদ্ধে
যে লাগাতার লড়াই করতে করতে আওরঙ্গজেবকে বিধ্বস্ত করে দিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ তিনিও পর্যন্ত একদম মোগল সাম্রাজ্যের উপর এখন উপর্যুপরি আক্রমণ হানতে হানতে তাদের শিকল অনেকটা দুর্বল করে দিয়েছিলেন। তাই একটা হিন্দুত্বের রাজনীতি সেখানে রয়েছে এবং তার সাথে মারাঠি জাতীয়তাবাদ, যেটা বলা যেতে পারে স্বাধীনতা আন্দোলনের সময় থেকে তিলক, অর্থাৎ তিলকের যে দুটো পত্রিকা, একদিকে কেসরি অন্যদিকে স্বরাজ, এই দুটো পত্রিকার মাধ্যমে তিলক মারাঠি জাতীয়তাবাদ এবং ভারতীয় জাতীয়তাবাদের প্রবল এবং তার সঙ্গে হিন্দু জাতীয়তাবাদের এই যে মিশেল, এই মিশেলে বাল গঙ্গাধর তিলক এক অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে টকবক করে ফুটিয়ে তুলেছিলেন। তার কাছে কেনা গেছেন, তার সাথে কার না সাক্ষাৎ হয়েছে। একদিকে স্বামী বিবেকানন্দ বলুন বা হচ্ছে মহাত্মা গান্ধীর কথা বলুন, একেবারে শেষ রোগশয্যায় যখন শায়িত তিলক, তখন তার সাথে মহাত্মা গান্ধী দেখা করেছিলেন। তিনি বলেছিলেন ভারতের এক সবচেয়ে আধুনিক মানুষ হচ্ছেন এই বাল গঙ্গাধর তিলক। ফলে মহারাষ্ট্রের রাজনীতি বা শিবসেনার যে রাজনীতি, সেই রাজনীতিতে বালা সাহেব ঠাকরে এই সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে এমন এক সত্তা এবং এমন এক রাজনীতি তৈরি করলেন যা গোটা ভারতবর্ষে এক স্ফুলিঙ্গ তৈরি করেছিল। তিনি স্পষ্ট কথা বলেছিলেন মারাঠিদের অধিকারের কথা, এবং মারাঠি অধিকার বলতে গিয়ে মারাঠি ভাষা এবং মারাঠি সংস্কৃতি এবং মুম্বাই, যা ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী, সেখানে তিনি দেখতে পেলেন যে মারাঠিরা অত্যন্ত, যেগুলো ছোট ছোট কাজ, যে কাজে অত্যন্ত অপমান এবং অবদমিত হতে হতো, সেই সমস্ত কাজ, যাদেরকে বাই বলা হয়, অর্থাৎ বাড়িতে তারা গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন, খুব সামান্য বেতন। এছাড়া মুম্বাইতে বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠান, সেখানে পুরোপুরি হচ্ছে দক্ষিণ ভারতীয় গুজরাটিদের আধিক্য এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠান হয় পার্সি না হলে গুজরাটি, তাহলে তাদের স্থান কোথায়? এটা তিনি অনুভব করেছিলেন চাকরি করাকালীন। তিনি একটি পত্রিকাতে, সর্বভারতীয় পত্রিকাতে তিনি একজন বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন এবং তার সঙ্গে সহযোগী আরেকজন কার্টুনিস্ট, একজন বিখ্যাত বাঙালি। বলুন তো কে? আমি বলে দিচ্ছি, তিনি লখনৌ প্রবাসী, পরবর্তীকালে একজন ভারতীয় সিনেমার একজন মহিরুহ হয়েছিলেন বাসু চ্যাটার্জি। তারা দুজনে করতেন এই ব্লেড পত্রিকায় এবং সেখানে কার্টুনিস্ট হিসাবে কাজ করতেন। কাজ করতে করতে মালিকের সাথে এই ভাষা প্রশ্নে বা বিভিন্ন প্রশ্নে এরকম হয় এবং তিনি দেখতে পেতেন যে মুম্বাইয়ের কোনো সিনেমা হলে মারাঠি সিনেমা চলে না, কিছুই চলে না, কোনো কিছু নেই। তারপর তিনি করলেন যে এই ব্যবস্থার পরিবর্তন একটা দরকার। মুম্বাইয়ের সান্টাক্রুজ দিয়ে হাঁটতে হাঁটতে বা হচ্ছে ওর্লি বা ভিটিতে হাঁটতে হাঁটতে একই ছবি তিনি দেখতে পেতেন এবং প্রতিজ্ঞা করলেন একটি খবরের কাগজ তিনি তৈরি করবেন এবং নিজ উদ্যোগে তার বাবার অনুপ্রেরণায় সে কাগজ ছেপে যখন বেরোলো এবং তার অগ্নিঝরার এডিটোরিয়াল গোটা মারাঠি জাতিসত্তাকে অদ্ভুতভাবে একটা জাগিয়ে তুলল। তারা দেখলেন যে বালা সাহেব ঠাকরের মধ্যে দিয়ে এক মারাঠি জাতীয়তাবাদ অন্য রূপ করছে। তারা মুম্বাইয়ে এবার অধিকার দাবি করতে শুরু করলেন। প্রথমে একটা আন্দোলন হলো, একজন মারাঠি প্রযোজক এসে কাকুতি মিনতি করছে, দেখুন আমি একটা সিনেমা বানিয়েছি অথচ হল পাচ্ছি না। এটা বাংলাতেও হয়, তারা এখনও পর্যন্ত সেভাবে প্রতিবাদে হয়নি। আমি কিছুদিন আগে ভিডিওতে এই প্রসঙ্গটা উত্থাপন করেছি। হল পাচ্ছে না, সঙ্গে সঙ্গে বালা সাহেব ঠাকরে ঠিক করলেন এই দিয়েই শুরু হবে প্রথম আন্দোলন। মারাঠি ভাষার ছবি, মারাঠি প্রযোজক, মারাঠি পরিচালক, মারাঠিরা অভিনয় করেছেন, অথচ হল না পেলে প্রযোজক তো সর্বশান্ত হবেন। শুরু হলো, কিচ্ছু বলা নেই, যে কয়েকটা হলকে টার্গেট করা হলো এবং সেখানে গিয়ে ধাপ তারা হচ্ছে যে সিনেমা চলছে পোস্টারগুলো খুলে ফেললেন, এই করলেন, একদম হইচই তৈরি হয়ে গেল। কী ব্যাপার? এবার অনেকেই করলেন যে বালা সাহেব ঠাকরে নামে একজন আছেন যিনি এই ব্যাপারটায় মদত দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তার কাছে এলো, তিনি বলে দিলেন এই হচ্ছে ফর্মুলা, মারাঠি সিনেমা দেখাতে হবে, ছবি দেখালেই ছবিতে আসবে, আপনার তো পয়সা নিয়ে মতলব, পয়সা তো আপনি পেয়ে যাবেন হলে যদি চলে। বুঝতে পারলেন যে এবার কিন্তু আর থামানো সম্ভব নয় এবং তারপরে ধীরে ধীরে এমার্জেন্সি এলো। 1975 সালে একের পর এক বিরোধী রাজনীতিবিদরা ধরা পড়ছেন। জনতা পার্টির আমল, যেটা আমি এমার্জেন্সি যে আমার ভিডিওটা রয়েছে অবশ্যই আপনারা এটা দেখে নিতে পারেন। কিন্তু শিবসেনা প্রধান বালা সাহেব ঠাকরে তিনি কি বললেন?
তিনি বললেন যে এমার্জেন্সিকে সমর্থন করে বসলেন। তখন ইন্দিরা গান্ধীর সমর্থন দরকার, তার কারণ সমস্ত বিরোধী রাজনৈতিক দল তার বিরুদ্ধে কথা বলছে, পত্র পত্রিকা তার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু বালাসাহেব ঠাকরের পত্রিকা তার পক্ষে দাঁড়ালেন, বললেন যে হ্যাঁ সময় মতো ট্রেন চলছে, সময় মতো লোকে কাজ করতে আসছে, সময় মতো সমস্ত কিছু হচ্ছে। তিনি এমার্জেন্সিকে সমর্থন করে দিলেন এইসব ইস্যুতে। তাতে শিবসেনা কিন্তু একটা গতি পেল। তার কারণ শিবসেনাকে তখন অলরেডি অতি উগ্র দক্ষিণপন্থী একটি প্রাদেশিক রাজনৈতিক দল বলে দেখে দেওয়া হয়েছে। বালাসাহেব ঠাকরে এটা জানতেন যে এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে চলতে থাকলে তাকে, বিশেষ করে মহারাষ্ট্রের মতো এত বড় রাজ্য এবং মুম্বাইয়ের অর্থনৈতিক রাজধানী, সেখানে কিন্তু প্রবলভাবে করায়ত্ত করা ক্রমশ অসুবিধা হয়ে যাবে। মেইন স্ট্রিমে যে রাজনীতি, তার কারণ ভারতবর্ষে তখন এমার্জ করে যাচ্ছে দ্রুত গতিতে একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস। যে 75 সালে ইন্দিরা গান্ধীকে সমর্থন করলেন, ঠিক তারপরে যখন বিজেপির এমার্জেন্স শুরু হলো ভারতবর্ষে 80 সালের পরবর্তীতে, হিন্দুত্ব রাজনীতির প্রশ্নে বালাসাহেব ঠাকরে, শিবসেনা তাদের পাশে এসে দাঁড়ালেন। তখন বিজেপি হচ্ছে তাদের জুনিয়র পার্টনার, কখনো বিজেপি সিনিয়র পার্টনার, এইভাবে দীর্ঘ সময়ে চলেছে। এই দীর্ঘ সময় চলার ক্ষেত্রে বালাসাহেব ঠাকরে ভারতীয় রাজনীতির একজন প্রবক্তা হয়ে উঠলেন। ক্ষমতার রাজনীতিতে তিনি নেই, তিনি মুখ্যমন্ত্রী হন না, তিনি কোনো কিছুই হন না। এবং যখন শিবসেনা প্রথমবার নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করল 90-এর দশকে, তিনি মনোহর রানেকে মুখ্যমন্ত্রী করলেন। কিন্তু সমস্ত চাবিকাঠি ধরা থাকতো হচ্ছে বালাসাহেব ঠাকরের হাতে। এবং সেই সময় ধীরে ধীরে বালাসাহেব ঠাকরেদের এমনি পরিবার, প্রভুদান ঠাকরের কথা আমি বলেছি, তার বাবা, এবং তারা ছিলেন 4 ভাই এবং একটা একান্নবর্তী মারাঠি পরিবার। ঠিক একসময় বাংলাতেও যেটা দেখা যেত, শহর থেকে, শহরাঞ্চল থেকে গ্রামের দিকেও, গ্রামে এখনও তবু একান্নবর্তী পরিবার বাংলায় রয়েছে, কিন্তু শহরাঞ্চলে তো এই মাইক্রো যে পরিবারগুলো রয়েছে অনেকটা, কিন্তু মহারাষ্ট্র তার একটা এফেক্ট ফেলেছিল। সেই পরিবারের ছেলে, অর্থাৎ ঠিক বালাসাহেব ঠাকরের এক ভাইয়ের ছেলে রাজ ঠাকরে। রাজ ঠাকরে ছিলেন হচ্ছে শিবসেনার যে ছাত্র সংগঠন, সে বিদ্যার্থী সেনা, সেই বিদ্যার্থী সেনা জেনারেল সেক্রেটারি। কাকার ভাইপোর যুগলবন্দি তখন মহারাষ্ট্র দূরে একেবারে তুর্কি নাচন নাচাচ্ছে এবং তাণ্ডব তৈরি করছে। বিশেষ করে নাগপুরে একটি জনসভা ডেকেছিলেন, যে জনসভাতে এই রাজ ঠাকরে, তিনি তখন বালাসাহেব ঠাকরেকে পুরোপুরি অনুকরণ করছেন এবং ছাত্র সংগঠন, যুব সংগঠন তৈরি করার ক্ষেত্রে শিবসেনার প্রধান অক্সিজেন তৈরি করেছিল এই ছাত্র যুব সংগঠন। সেই রাজ ঠাকরে ডেকেছেন নাগপুরে এক বিরাট সমাবেশ। সেই সমাবেশ 1993 সালে। এমনিতেই তখন বাবরি মসজিদকে নিয়ে শিবসেনা তখন, তার কারণ হচ্ছে এই মসজিদের ক্ষেত্রে শিবসেনা সবচেয়ে বেশি আন্দোলনে ছিল এবং বলাই হয় যে শিবসেনা গিয়ে তারা প্রথম হচ্ছে হাতুড়িটা গিয়ে মেরেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে যখন আইন আদালত হয়, দেশের সংবাদ মাধ্যমের সামনে যখন বালাসাহেব ঠাকরেকে জিজ্ঞেস করা হয়, তখন বলে আমি একজন শিব সৈনিক এবং হিন্দুত্বের প্রশ্নে কোনো রকম আপোষ যে তিনি করবেন না এবং হাত পা সবই তিনি চালাতে থাকবেন, একদম স্পষ্ট ভাষায় বলেছিলেন। তাকে বাগ মানানো যাচ্ছে না কিছুতেই। এমতো পরিস্থিতিতে যখন রাজ ঠাকরের এরকম উগ্র মারাঠি জাতি সত্তার প্রশ্নটা যখন এলো, মহারাষ্ট্র জুড়ে তখন হচ্ছে একেবারে সিংহনাদে বাজছে হচ্ছে রণদুন্দুভি। কিন্তু হঠাৎ রাজ ঠাকরে সেদিন মনে হলো যে একটু বিষয়টা একটু অন্য রকম হচ্ছে না। তার কারণ বালাসাহেব ঠাকরে বলেছেন, রাজকে তিনি বলেছিলেন যে নাগপুরের এই জনসভায় কিন্তু উদ্ধবকে কিন্তু তুমি মঞ্চে রাখবে, ওকেও বক্তৃতা দিতে দেবে। ধাক্কা খায় রাজ ঠাকরে। তিনি ভেবেছিলেন তিনি উত্তরসূরি উদ্ধব ঠাকরে, নিপাট ভদ্রলোক, নিপাট হচ্ছে, এমনিতে ভাইয়ের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। উদ্ধব ছিলেন হচ্ছে পেশাগতভাবে একজন ফটোগ্রাফার, যিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে অত্যন্ত করেন, বন জঙ্গল পশু প্রাণী ভালোবাসেন। আর রাজনীতির এই উগ্রতা তার মধ্যে কখনোই ছিল না। এবং মহারাষ্ট্রের সাংবাদিকদের আমি দেখেছি যে সেখানে কখনো বালাসাহেব ঠাকরে বা রাজ ঠাকরের অ্যাক্সেস পেতে গেলে উদ্ধব ঠাকরেকে ধরতেন। উদ্ধব এমনি খুব ভদ্রলোক, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে একটু বালাসাহেব ঠাকরে যদি একটা ইন্টারভিউ, একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, উদ্ধব ঠাকরে কিন্তু এটা করতেন। কিন্তু উদ্ধব ঠাকরেকে বলা হলো, তিনি একদম স্বয়ং বালাসাহেবের নির্দেশ, ধাক্কা খেলেন রাজ ঠাকরে।
তারপর জল গড়াতে থাকছে, ভারতবর্ষে বিজেপির রাজনীতির উত্থান হচ্ছে। 1999 সালে বিজেপি যখন ক্ষমতায় কেন্দ্রে বসলো, শিবসেনা দ্রুত গতিতে মহারাষ্ট্রে, এবং ততদিনে মহারাষ্ট্রের রাজপথ দখল করে নিয়েছে। বিভিন্ন যে বড় বড় 5 তারা 7 তারা যে হোটেলগুলো, সেখানে যারা ওয়েটার কর্মী যারা রয়েছে সবাই শিবসেনা, বা মহারাষ্ট্র যে সে কোলাপুর হোক, সোলাপুর হোক, বা হচ্ছে নান্দেদ হোক, বা নাগপুর হোক, আকোলা হোক, সমস্ত জায়গা থেকে অনেকেই তখন এসে মুম্বাইতে ডেরা বাঁধছেন এবং তারা চাকরি বাকরি পাচ্ছেন, এবং মূলত শিবসেনা এই কাজটাকে বা ফ্যাসিলিটেটর হিসাবে তারা এই কাজটা তখন করছে। এরপর যে ঘটনা, 2004 সাল বাজপেয়ী সরকারের পতন ঘটল, এবং ততদিনে ফাটল তীব্র হয়ে গেছে। রাজ ঠাকরে ততদিনে বুঝে গেছিলেন যে শিবসেনার পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ বালাসাহেব ঠাকরের পরবর্তী উত্তরসূরি হিসাবে বালাসাহেব ঠাকরে মনে মনে তার নিজের ছেলেকে ভেবে রেখেছেন, ভাইপোকে কিন্তু তিনি এই জায়গায় ভাবছেন না। যদিও সাংগঠনিকভাবে সংগঠনের সমস্ত দায়িত্ব, অর্থাৎ গোটা সংগঠন শিবসেনাকে লৌহদৃঢ় সংগঠনের দায়িত্ব রাজ ঠাকরের। শোনা যায় এতে ঠাকরে পরিবারের ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এবং তাদের বউদের মধ্যেও একটা ছিল রাজ ঠাকরের স্ত্রী বা উদ্ধব ঠাকরের স্ত্রী, এটা শোনা যায়। এগুলো তো ঠিক ওইভাবে স্পষ্ট প্রমাণ এগুলো নয়, এগুলো হচ্ছে মুম্বাইয়ের অলিতে গলিতে, মুম্বাইয়ের যে পত্রকার ক্লাব, এগুলোতে ব্যাপক চর্চা তখনও ছিল, হয়তোবা এখনও রয়েছে। এরপর এলো 2006 সাল। 2006 সালে রাজ ঠাকরে বেরিয়ে গেলেন। 2005-এ তিনি ঘোষণা দিয়েছিলেন, বেরিয়ে গিয়ে তিনি তৈরি করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, এবং সমস্ত ছাত্র ইউথের একটা বড় অংশ বেরিয়ে গেল হচ্ছে শিবসেনা থেকে। বিজেপি তককে তককে ছিল, বিজেপিকে অনেকটা হিন্দুত্বের রাজনীতি করতে হয়, যেটা মহারাষ্ট্রে বারবার তার সাথে সংঘর্ষ হচ্ছে, কখনো যৌক্তিক স্তরে, বৌদ্ধিক স্তরে, এমনকি গ্রাউন্ড লেভেলে, সেটা হচ্ছে মারাঠি জাতীয়তাবাদের সাথে। অর্থাৎ বিজেপির হিন্দুত্বের রাজনীতি, অন্যদিকে মহারাষ্ট্রের যে মারাঠি জাতীয়তাবাদ, যা একদিকে মারাঠি হিন্দু মূলত তার হচ্ছে লড়াই, বা মারাঠাদের একটা ঐক্যবদ্ধ একটা জাতিসত্তার প্রশ্নে তাদের লড়াই, অন্যদিকে সেখানে ভাষার প্রশ্ন রয়েছে। এবং তাদের ক্ষেত্রে রাজ ঠাকরের বরাবরের রাজনীতি ছিল মূলত বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা যে শ্রমশক্তি, মুম্বাই শহরের বলা যেতে পারেন 85% যে অটো বা হচ্ছে ট্যাক্সি, মূলত বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের লোকজনই সেটা করে, এবং তারা মূলত হিন্দিভাষী। তাই রাজ ঠাকরে ক্রমান্বয়ে তার যে রাজনৈতিক কাল, সেখানে ক্রমান্বয়ে তিনি কিন্তু এই হিন্দিভাষীদের উপর আক্রমণ শানিয়েছেন। রাজনৈতিক সুবিধা তাতে কতটা পেয়েছে, ধীরে ধীরে দেখা গেছে যে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা যেটা রাজ ঠাকরে তৈরি করেছিলেন, সেটা কিন্তু অনেকটাই শুরুর দিকে সাফল্য, ধীরে ধীরে বিলুপ্তির দিকে যায়। 2024 সালে মাহিম বলে যে কেন্দ্রটি, যেটা তাদের নিজেদের হাতে একটা গড় বলা যেতে পারে, রাজ ঠাকরে তার নিজের ছেলে অমিত ঠাকরে সেখান থেকে 2024-এর এই যে বিধানসভা নির্বাচন হলো, তাতে কিন্তু সুবিধা করতে পারল না। অন্যদিকে উদ্ধব ঠাকরে, সে উদ্ধব ঠাকরের যে শিবসেনা মাত্র 20টা আসন পেল। তখন পরিষ্কার বোঝা যাচ্ছে না কোনো রাজ ঠাকরের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, না সেখানে রয়েছে উদ্ধব ঠাকরে। যদিও ইন্ডিয়া অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ শরিক থেকে সে মারাঠি জাতীয়তাবাদের যে রাজনীতি সেটাকে অক্ষুণ্ণ রেখেছে, এবং যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্স সর্বভারতীয়, সেখানে একটা প্রেক্ষাপট স্বাভাবিকভাবে হচ্ছে, সেখানে ধর্মের প্রশ্নে কোথাও একটা জায়গায় কিন্তু বিজেপিকে তাদের নিশানা করতে হয়েছিল, আর বিজেপি সেই সুযোগটাই খুঁজছিল। তার কারণ রাজ ঠাকরের নবনির্মাণ সেনা, সে বিজেপির যে এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সে অবশ্যই একজন পার্টনার ছিল। কিন্তু কি হবে, যে মাছ যে জলে হচ্ছে রাজা। রাজ ঠাকরের রাজনীতি হচ্ছে একেধারে হচ্ছে মারাঠি জাতীয়তাবাদের রাজনীতি, তার নিশানায় বরাবরই হচ্ছে উত্তর ভারতীয়রা, যারা হচ্ছে মহারাষ্ট্রের আম মারাঠির কাজকর্ম কেড়ে নিচ্ছে মহারাষ্ট্র জুড়ে। কেউ মুম্বাইতে মারাঠি কথাতে বলে না, সব হিন্দিতে প্রশ্ন করছে, হিন্দিতে উত্তর দিচ্ছে। এটাকে কি যে রাজনীতি তিনি শুরু করেছিলেন, একদম হচ্ছে বলা যায় তারুণ্যের শুরুতে, সে রাজনীতি নিয়ে যেতে যেতে যখন তিনি প্রায় যৌবন অতিক্রান্ত 20টা বছরে এইভাবে আলাদা তারা রাজনীতি করলেন, এবং তাতে দেখলেন যে তার কোনো ফায়দা হলো না। ফাঁক থাকে কি হলো,
দুজনের মাঠই ছোট হয়ে গেল। রাজ ঠাকরের মাঠও ছোট হয়ে গেছে, অতি ছোট। অন্যদিকে উদ্ধব ঠাকরে কোনো রকমে সে টিকে রয়েছে। এবং বালাসাহেব ঠাকরের যে দল শিবসেনা, তার যে প্রতীক, সেটা আবার হাইজ্যাক করে নিয়ে গেছেন হচ্ছে শিন্ডে। আপনারা এই সময়কালটা জানেন শিন্ডে কীভাবে শিবসেনা ভেঙে দিয়ে উদ্ধব ঠাকরেকে পথে বসিয়ে লেজে গোবরে করে বিজেপির সহায়তা নিয়ে সেখানে রাজনীতিতে এলেন। শিবসেনা প্রধান যখন ছিলেন বালাসাহেব ঠাকরে, তখন বলা হতো ভারতীয় রাজনীতির স্ট্রংম্যান ছিলেন শরদ পাওয়ার। শরদ পাওয়ার তিনি কংগ্রেসের সোনিয়া গান্ধীকে ভয়ঙ্কর একটা প্রতিরোধ তৈরি করতে পেরেছিলেন। আজকের ভারতবর্ষের এই যে থার্ড ফ্রন্ট, কখনো হচ্ছে না কংগ্রেস না বিজেপির ব্যতিরেকে আঞ্চলিক দলগুলোকে নিয়ে ফ্রন্ট, যেটা জ্যোতি বসু ইনিশিয়েট করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে শরদ পাওয়ার তার গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। শরদ পাওয়ারের সাথে মুলায়ম সিং যাদব থেকে শুরু করে সবার, সেই সময় বালাসাহেব ঠাকরে তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু বালাসাহেব ঠাকরে মারা গেলেন, শরদ পাওয়ার বয়স্ক হলেন, ক্রমশ তিনি আর কথাবার্তা বা প্রায় শয্যাশায়ী অবস্থায় তিনি চলে গেছেন। এবং হচ্ছে রাজ ঠাকরে এবং তাদের মধ্যে যে দীর্ঘ বিরোধ, এর পূর্ণ সুযোগ বিজেপি নিতে পেরেছে। তাই আজকে বিজেপির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং অলক্ষ্যে হাসছেন হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, যিনি নাগপুর থেকে আসা আরএসএসের একজন সক্রিয় কর্মী থেকে আজ মহারাষ্ট্রের নিয়ন্ত্রক। তিনিও এই পরিস্থিতির মধ্যে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নিলেন, যা 20 বছরের সম্পর্ক যে ফাটল, যে বিশাল ফাটল, সেটা এক জায়গায় এসে মিলে গেল। কি সেই সিদ্ধান্ত? নতুন যে শিক্ষানীতি প্রয়োগ হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি NEP, সেখানে ত্রিভাষা সূত্র নেওয়া হয়েছে। ত্রিভাষা বলতে লোকে প্রথমেই বলে দেবেন মাতৃভাষা ইংরেজি, তাহলে হিন্দি। এখানেই হচ্ছে নতুন শিক্ষানীতিতে মূলত মহারাষ্ট্রেরও আপত্তি রয়েছে, অনেকেরই আপত্তি রয়েছে, এবং তার সাথে দক্ষিণ ভারতের যে 5টি রাজ্য, তাদের একটা আপত্তি ছিল যে তৃতীয় ভাষা যে কোনো ভাষা হতে পারে। মানে আপনি ধরুন স্কুলে আপনি পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি পড়ছেন, মাতৃভাষা আপনার বাংলা, বাংলা পড়তে পারেন। হিন্দির ব্যতিরেকে আপনি তামিলও নিতে পারেন, বা কেউ কান্নাড় নিতে পারেন আগামী দিনে, কেন বাঙ্গালোরে অনেক চাকরি বাকরি পাওয়া যায়, বা মারাঠিও আপনি নিতে পারেন। কিন্তু মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস বললেন যে না, হিন্দি নিতে হবে। তার কারণে বিজেপির সর্বভারতীয় রাজনীতির একটা প্রেক্ষাপট রয়েছে এবং হিন্দুত্বের রাজনীতি। সেখানে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের জনসংখ্যা স্বাভাবিক খুশি হবে, তাদের ছেলেমেয়েরা হিন্দিটা পড়তে পারবে এবং এটা বাধ্যতামূলক। ব্যাস, আবার ঠিক 80-র দশকের মতো স্ফুলিঙ্গ আবার তৈরি হলো। বাঘের গর্জন আবার মুম্বাইয়ের অলিগলি থেকে শুরু করে, নাগপুর থেকে, পুনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবার সেই রণবন্ধবী বাজতে শুরু করলো। আবার সেই হলুদ কালো ডোরাকাটার পতাকা নিয়ে শিবসেনার কর্মীদের সেই মিছিল। বালাসাহেব ঠাকরে বা রাজ ঠাকরের সময় সেদিন যারা ছাত্র ছিলেন, তারা আজকে অনেকেই রয়েছেন, ক্রমশ শিন্ডে শিবির থেকে আবার বেরোতে শুরু করলেন। সেই সময় সঞ্জয় মঞ্জরেকরের একটা পডকাস্ট শোতে এই বিলক্ষণ পরিস্থিতি দেখে তিনি বললেন যে, তাকে প্রশ্ন করেছিলেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর সঞ্জয় মঞ্জরেকর, তাকে জানেন বাস্তব সিনেমার পরিচালক, আপনাদের অনেকেই বাস্তব সিনেমাটা দেখেছেন, সঞ্জয় দত্ত অভিনীত। তার পডকাস্ট শোতে বললেন যে আমার সাথে উদ্ধব ঠাকরের সম্পর্ক কি ওটা মহারাষ্ট্রের জন্য কোনো বিচার্য বিষয়ই নয়। মহারাষ্ট্রের স্বার্থে আমরা এক হতে পারছি কি না আজকের সময়, এটা বিচার্য বিষয়। ইঙ্গিত খুব পরিষ্কার। আর তৎক্ষণাৎ ভাইয়ের কাছ থেকে যদি এরকম একটা বার্তা আসে, যাদের মধ্যে রক্তের সম্পর্ক, সেই ভাইয়ের কাছ থেকে এরকম আসতে উদ্ধব ঠিক এরকমই একটা মুহূর্তে অপেক্ষা করছিলেন। সেদিনই বোঝা গেছিল যে আগামী সময়ে রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে আবার শিবসেনার পুনর্জাগরণ হতে চলেছে। আর ঠিক হলোও তাই। 5 তারিখ মুম্বাইয়ে দুই ভাই এক জায়গায় এসে দাঁড়ালেন, একসাথে বসলেন এবং পরিষ্কার বলে দিলেন রাজ ঠাকরে যেটা বালাসাহেব ঠাকরেও পারেননি, তার ভেতরে একটা দুঃখ তো আজও রয়েছে, পারেননি, সেটা কিন্তু করে দিলেন হচ্ছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। এমন এক সিদ্ধান্ত আমাদের দুজনকে এক জায়গায় নিয়ে এলো। উদ্ধব ঠাকরে বলেছেন এই যে মিলন, এই মিলন কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু ক্ষণস্থায়ী কোনো ব্যাপার নেই, এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থ নয়, স্বার্থ একটাই, আবার মারাঠি জাতীয়তাবাদ। রাজ ঠাকরে এটাও বললেন পারবে,
তামিলনাড়ুতে গিয়ে হিন্দি চাপিয়ে দিতে বা বাংলার কথা তিনি বললেন, এবং একটা বার্তা কিন্তু যাচ্ছে, অর্থাৎ রাজ ঠাকরে বেরিয়ে এলেন এনডিএ থেকে। আগামী দিনে ভারতীয় রাজনীতির একটা নতুন দিশাও তৈরি হচ্ছে। কীরকম সেই দিশা? ওই যে বললাম, কংগ্রেস সিস্টেম অফ ইন্ডিয়া যেটা ব্যর্থ হয়েছে, এখন কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সের সে সত্যিকারের 1 নম্বর দল কি না? অবশ্যই এই মুহূর্তে 1 নম্বর দল, 99টা আসন পেয়েছে, কিন্তু বিগত বহু সময় ধরে তাকে কাঠখড় পোড়াতে হয়েছে, মানতেই চায় না কংগ্রেসের নেতৃত্ব কেউ। কেন বলুন তো? তার কারণ বিজেপির যে প্যান ইন্ডিয়া বা হিন্দুত্বের রাজনীতি থেকে একটা বিকল্প রাজনীতির জন্ম অনেকেই দিনই অপেক্ষা করছেন, সেটা হচ্ছে আঞ্চলিক রাজনীতি। 5টা বা 6টা রাজ্যের বিভিন্ন যে রাজনৈতিক দল, যার মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছেন, শিবসেনা রয়েছে, ডিএমকে রয়েছে, বা এআইডিএমকের কথা বলা যেতে পারে, বা আকালি দল রয়েছে, বা জেডিইউ রয়েছে, বা হচ্ছে নবীন পট্টনায়কের দল এই মুহূর্তে দুর্বল হলো, কিন্তু যে ভাবধারা সেটা এই যে জায়গা থেকে ভারতকে আগামী দিনে কি একটা নতুন রাজনৈতিক সন্ধান দিচ্ছে, যে সন্ধান শুরুতে বললাম জ্যোতি বসু করেছিলেন অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের নিয়ে, এবং বিজেপি তখন মুখ্যমন্ত্রী সেরকমভাবে ছিল না, এই আঞ্চলিক দল, তার মধ্যে অন্যতম ছিলেন টি রামারাও অন্ধ্রপ্রদেশে, তাদের নিয়ে মুখ্যমন্ত্রীদের কনক্লেভ করেছিলেন, সেই শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে নীতিশ কুমার, বালাসাহেব ঠাকরে, কত ব্যক্তিত্ব এসছে। তাই আগামী সময় এই দুই ভাই একত্র হওয়ার পর মহারাষ্ট্রে এক নতুন জাতীয়তাবাদের জন্ম হয়েছে। ক্যামেরার পেছন থেকে ক্যামেরার জয়ন্ত ইতিমধ্যে বলছে সময় ওভার। সময়ের সীমাবদ্ধতাকে মেনে রেখে আমি আজকের রিয়েল স্টোরি এখানেই শেষ করলাম, তার কারণ মহারাষ্ট্রের রাজনীতির এই ব্যাকগ্রাউন্ডারটা বলার দরকার ছিল। আগামী দিনে হয়তো এই বিষয় নিয়ে আপনাদের কাছে ভারতীয় রাজনীতির এই অংশটা নিয়ে আরও অনেকগুলো ভিডিও আপনাদের জন্য দেব। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, এবং যদি ভালো না লাগে আরও কিছু বাদ পড়লে অবশ্যই আপনারা এটা জানাবেন, এবং সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।